মানুষ ভাবে কি যে আমি ওদের সম্পর্কটা নষ্ট করছি, কিন্তু আমার যখন বিয়েটা হয়েছে তখন আমার এই এক্স হাজবেন্ডের ওয়াইফ আমাকে বেশি আর কি প্রেশার দিছে। আমরা আমাকে বাংলাদেশকে আর কি শিখাবো যে দুই সতীন মিলেও একসাথে ভালো থাকা যায়, চলো আমরা বিয়ে করি। আমাদের মেইন সাক্ষী ছিল আমার এক্স হাজবেন্ডের ওয়াইফ, আর কোনো মানুষ ছিল না সাক্ষী। ওই বিয়েটা মূলত করায়। তখন কি সতীন প্রেগন্যান্ট? তখন সতীন প্রেগনেন্ট। আপনিও তখন প্রেগন্যান্ট? হ্যাঁ, ওর 3 মাস পরে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়েছি। আমি এবং তখন মনে হয়েছিল যে দুই বউ প্রেগন্যান্ট, এটা নিয়ে আমরা ভিডিও করতে পারি, এটা নিয়েও বলছে আমার সতীন যে আমরা যদি আর দুই বউ একসাথে প্রেগনেন্ট হই, আমাদের এখন তো ভিউ নাই, এখন তো রিচ নাই, এখন তো আমাদের ডলার আসতেছে না, বাট তখন মানুষ ভিডিওগুলো অনেক দেখবে। ডলার বেসিক্যালি ভাইয়া এটাই হয়েছে। আমরা যখন প্রেগনেন্ট হয়েছি তখনই আমাদের পেজগুলো অনেক বেশি ভিউ হয়েছে, আমাদের ফলোয়ার এত পরিমাণে বাড়ছে, তখন আর্নিংও তখন অনেক বেশি ছিল। সে টাকা ভাগ কত পাইছেন আপনি? আমাকে কোনো টাকা দেয়নি। আমি একটা অদ্ভুত জিনিস মনে পড়লো, যখন আপনার দুই বউই ডিভোর্সি, তখন আপনার হাজব্যান্ডের সঙ্গে আমার কথা হয়েছিল। উনি হচ্ছে সাভারে থাকতো, উনি বলতো আমার মনে পড়ছে না, আমি রিকল করতে পারছি। আমার কাছে জিনিসটা অনেক ঘৃণিত লাগছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন। আমার কাছে মনে হয়েছিল আমি ওনাকে ডাকি এবং জিজ্ঞেস করি যে বাজে সংস্কৃতিটা চালু হইতেছে, এটা খুব খারাপ হচ্ছে। খুবই খারাপ এটা। এবং খারাপ তো সে করেন, আপনি করছেন। সে অবশ্যই দায়ী, কিন্তু সেখানটা 100-র মধ্যে 90 ভাগ দায়ী আপনি। 90 ভাগ চোখে নিজে দেখছেন যে আমার সতীন আছে, একসাথে যাচ্ছেন, একসাথে প্রেগন্যান্ট হইতেছেন, জাস্ট ভাইরাল হওয়ার জন্য আপনারা জিনিসগুলো করতেছেন। ভাই আমি তখন চাইছি যে যতটা সম্ভব। নির্লজ্জতা এটা, সরি বাট দিস ইজ ইট। দুধের বাচ্চাকে অন্য রুমে রেখে দুই বউ দুই পাশে নিয়ে জামাই মাঝখানে ঘুমাবে। তো আমি যখন হচ্ছে আমার বাচ্চার সাথে আলাদা ঘুমাইছি, তো আমার সতীনের যে মেয়ে, সে হচ্ছে কাজের লোকের কাছে অন্য রুমে ছিল, আর আমার ওই হাজবেন্ড আর হাজবেন্ডের ওয়াইফ আলাদা রুমে ঘুমাইছে। তো ঘুম থেকে ওঠার পরে বলতেছি কি, নবাবজাদির মেয়েরে ডাকো, আমরা রুম আলাদা করবো, এইভাবে আলাদা ঘুমানোর কোনো প্রয়োজন নাই, রুম আলাদা করব। তা আমি দেখতেছি কি ওর কথাবার্তার ধরন ভালো না, তো এই জন্য আমি আবার আমার হাজবেন্ডকে ডাক দিছি যে একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। পরে ডাক দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি যে কিভাবে কি, যে রুম আলাদা করবে, এতদিন তো আমি অনেক বলতাম কিন্তু আলাদা করে নাই কখনো, তাহলে কিভাবে কি, তুমি কি আমার সাথে একদিন থাকবা আর একদিন কি ওর সাথে থাকবে, এইভাবে নাকি হচ্ছে রুমই আলাদা করবে? আমার হাজবেন্ড আমাকে বলে কি যে আমাকে কেন জিজ্ঞেস করতেছো, আমি তো জানি না। আমি বলতেছি তুমি জানো না কেন, তোমরা তো রাতে একসাথেই ঘুমাইলা, তোমাদের মধ্যে ডিসকাস হয়েছে অবশ্যই। আমাকে চুল ধরে আমাকে হচ্ছে দেয়ালের সাথে বাড়ি মারছে। বাসায় 10-12 জন দাঁড়ানো, কেউ আমাকে ধরে নাই। আমি যদি ভাই একটা কথা মিথ্যা বলে থাকি, ওদের বাসায় সিসি ক্যামেরা ছিল সব জায়গায়, ওদেরকে আমি বলবো যে সিসি ক্যামেরার ফুটেজ গুলো দেখাইতে, বলে কি আমি বলে এইগুলো মিথ্যা বলতেছি। এর আগে কি তোমার দুটো বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার এই হাজবেন্ড দ্বিতীয়? প্রথম যার সাথে আমার বিয়ে হয়েছিল তার সাথে আমার 7 মাসের সংসার ছিল। আচ্ছা। আমার ওই হাজবেন্ড বেকার ছিল, তো ওই হাজবেন্ডের টপিকে আমি কোনো কথাই বলতে চাই না। সেকেন্ড বিয়েতে গিয়ে আমি দেখতাছি আর একটা বউ আছে, এবং সেই বউ থাকা অবস্থায় সেই বউর সময়তে আমি বিয়ে করলাম। কোনো পাগলে কাজ করবে? একসাথে যদি আমরা থাকি অনেক ভালো থাকবো। আমার লাইফটা নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড যে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে 1 বছর প্লাস। আমি আমার হাজবেন্ডের কাছে যেতেও চাচ্ছি না। আমি চাই যে আমার হাজবেন্ড আর মানে এক্স হাজবেন্ড আর ওর ওয়াইফ একসাথে ভালো থাকুক, কিন্তু ওরা দুইজন মিলে আমাকে ভালো থাকতে দিচ্ছে না। শুরু করার আগে তোমার চোখে জল কেন বোন? আমি ভাই আমার লাইফটা নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড যে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে 1 বছর প্লাস। আমি আমার হাজবেন্ডের কাছে যেতেও চাচ্ছি না। আমি চাই যে আমার হাজবেন্ড আর মানে এক্স হাজবেন্ড আর ওর ওয়াইফ একসাথে ভালো থাকুক, কিন্তু ওরা দুইজন মিলে আমাকে ভালো থাকতে দিচ্ছে না। কেমন করে ওদের সাথে তুমি তো ডিভোর্স হয়ে চলে এসেছো? আমি তো চলে আসছি, বাট আমাকে বিভিন্নভাবে ট্রলিং করে। আমি কালো, আমি কালি, আমি বস্তিতে থাকি, মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, আমার গায়ের রং নিয়ে এমনও ট্রলিং করে যে বাচ্চার দুধ ডাইপারের জন্য আমি সতীন আমার পায়ে তোরকে পড়তে হবে। তোমার বাচ্চার দুধের জন্য গিয়ে তুমি তোমার সতীনের পা ধরো? হ্যাঁ, মানে আমার
যখন আমি আমার ওই বাসায় থাকতাম, আমি আমার এক্স হাজব্যান্ডের বাসায় থাকতাম, তো ভিডিও টিডিও এভরিথিং দায়িত্ব আর কি আমার এক্স হাজব্যান্ডের ওয়াইফ পালন করতে এগুলো। তো এই জন্য আর কি সবসময় শুনতে হইতো যে আমি তো সব কিছু চালাই, আমি ভরণ পোষণ দিই, আমি সব চালাই, আমার কথাই শুনতে হবে এই বাসায়। মানে এরকম একটা থিঙ্কিং হয়ে গেছিল। এখন তাদের অসুবিধা কি আপু তোমার সাথে? এখন তাদের নিয়ে আমার কোনো অসুবিধা নাই, তাদের কিন্তু তোমার নিয়ে কি অসুবিধা? আমি এই যে তুমি যাইতে চাও কোথাও ওদের কিছু বাসায়? করলেই আমি এই যে সাপোজ আমি দেখাই যে আমি হচ্ছে গত 2 দিন আগে একটা পোস্ট করছি যে আমার হচ্ছে আগস্টের 8 তারিখে বিয়ে, তো আমি চাচ্ছি যে আমার বিয়ে নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম এই সেই হ্যান ত্যান। তো এখানে তো তাদের কথা বলার কোনো রাইটস নাই। ওকে, আমার ওই এক্স হাজবেন্ডের ওয়াইফ সে লাইভে এসে বলে যে এবার দেখবো যে এই বিয়ে কতদিন টিকে। আগে 2টা হাজবেন্ডের সাথে তো একজনের সাথে 7 মাস সংসার করছে, আরেকজনের সাথে 1.5 বছর। এইবার কয়দিন টিকে? এবার আমি হচ্ছে ওর হলুদেও যাব, ওর বিয়েতেও যাব, ওর ডিভোর্সেও যাব। এর আগে কি তোমার 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার এই হাজবেন্ড দ্বিতীয়? প্রথম বিয়ে? প্রথম যার সাথে আমার বিয়ে হয়েছিল তার সাথে আমার 7 মাসের সংসার ছিল। আচ্ছা। আমার ওই হাজবেন্ড বেকার ছিল, তো ওই হাজবেন্ডের টপিকে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ ওই হাজবেন্ড আমার পার্সোনাল লাইফে এখন পর্যন্ত কোনো সমস্যার কারণ হয়নি। ওকে বোন, যখন এই বিয়েটা তোমার হইলো, আই রিয়েলি নিড টু নো, তখন বিয়েটা কেমন করে হইলো? বিয়েটা হয়েছে এক প্রকার আমাকে জিম্মি করে উঠাই নিয়ে গিয়ে? আমি গেছিলাম, বাট আমি ওই বাসা থেকে আর বের হইতে পারিনি। বলো। আমি যেদিন গেছি ওই দিন, তার আগের দিন হচ্ছে আমার এক্স হাজবেন্ডের সাথে আমার কথা হয়, ওই দিনই ফার্স্ট। ওই দিন ওই রাতে কথা বলার সময় হচ্ছে আমার এক্স হাজবেন্ড আমার সাথে কথা বলতেছে। আমার তখন অন্য আইডি ছিল, তখন আমি এই আইডিটি ইউজ করতাম না। তো আমাকে বলতেছে কি, তোমাকে হচ্ছে আমার যে এক্স হাজবেন্ডের ওয়াইফ, ওর নাম হচ্ছে প্লে করো। পরে ওর সাথেও কথা বললাম, ও আমাকে বলতেছে যে আমরা হচ্ছে যে আসছে বাহিরে, ওদের মতন আমরা ব্লগ বানাবো, আমরা অনেক ভালো থাকবো একসাথে, যদি আমরা থাকি অনেক ভালো থাকবো। প্রথম দিনে কথায়? প্রথম দিনের এই কথা। আমি আমার কাছে সব মেসেজ সবকিছু আছে, আমি ভাই আমি সব দেখাবো। মানুষ ভাবে কি যে আমি ওদের সম্পর্কটা নষ্ট করছি, কিন্তু আমার যখন বিয়েটা হয়েছে তখন আমার এই এক্স হাজবেন্ডের ওয়াইফ আমাকে বেশি আর কি প্রেশার দিছে। আর তখন হচ্ছে আমার প্রথম যে বিয়েটা হয় আমার, তখন আর কি ডিভোর্সের 4 মাস চলে। ওই অবস্থাতে আমার মানসিক হেলথ তো ভালো ছিল না। আসলে ভাই আমরা তো টিনেজ, আমরা কিন্তু বাবা মাদেরকে তখন আমার বয়স হচ্ছে 23 বছর, 22 বছর এরকম আর কি হবে। তো তখন কিন্তু আমাদের যে থিঙ্কিংটা, এটা কিন্তু আমাদের বাবা মাদের সাথে যাবে না, কিন্তু তারা কিন্তু মুরব্বী। তো ওই সময়টাতে দেখা গেছে কি যে বাসায় অনেক বেশি বোরিং লাগতো। তো আমি হচ্ছে এই জন্য আর কি জব নিয়েছি। আমার কাছে না ভাইয়া কোনো কাজই ছোট না। তো আমি গার্মেন্টসের কাজটা পারতাম, কোয়ালিটিতে জব করতাম, তো ওই জবটা আর কি নিই। তো ওইখানে থাকা অবস্থায় আমাকে বলতেছে কি, আমি আমার এক্স হাজবেন্ডকে নক দেয়নি, ওই আমাকে নক দিছে। আমি জাস্ট একদিন ফোন দিছিলাম যে আমার এক্স হাজবেন্ড ফটোগ্রাফার ছিল। তো আমি ভাবছি কি যে মেয়ে মানুষ ফটোগ্রাফার কিন্তু খুব কম হয়, তো আমি যদি এই কাজটা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে ভালো একটা কিছু করতে পারবো। যেহেতু আমার একবার ডিভোর্স হয়ে গেছে, এখন কিন্তু আমি ভালো কোনো জায়গায় বিয়েও করতে পারবো না। তো এই থ্রুতে নক দাও। তো ওই কথা বলা শেষ, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে ভাইয়া আমি কি শিখতে পারবো? বলতেছে হ্যাঁ আপনি তো শিখতে পারবেন আমার ওয়াইফের কাছে। তো আমাদের সমাজে কেমন যে আমি একটা মেয়ে হয়ে যদি একটা ছেলের কাছে কোনো কিছু শিখতে যাই, সমাজের মানুষ কিন্তু অনেক কিছু বলবে। তো ওদের হচ্ছে টিকটকে এটা আবার একটা দিছিল, অ্যানাউন্সমেন্ট করছিল যে যারা যারা হচ্ছে ফটোগ্রাফির কাজ শিখতে চাও, ফিমেল যারা আছো তারা শিখতে পারো। তো ওই থ্রুতে হচ্ছে নক দাও। তো এই কথা বলা মানে এই কথাটা শেষ হয়ে গেছিল যেদিন আমি নক দিছি, কথা বলা শেষ। দেন 15 থেকে 20 দিন পরে আমার এক্স হাজবেন্ড আমাকে নক দেয় যে আসসালামু আলাইকুম আপু, কথা ছিল। পরে আমি ভাবলাম যে হয়তো কাজের ব্যাপারে কোনো কথা বলবে। তিনি আমাকে ফোন দিয়ে নানান রকমের কথা বলতেছে যে তোমার তো ডিভোর্স হয়েছে, তুমি চাইলে আমাদের সাথে এসে থাকতে পারো। মানে আমার উইক পয়েন্টে তারা ধরছে। তারা তো জানে যে আমি কেন কাজটা শিখবো, এটা তো বুঝে গেছিল। বলতেছে তোমার তো ডিভোর্স হয়েছে, তুমি চাইলে আমাদের সাথে এসে থাকতে পারো, আমরা একসাথে কন্টেন্ট মেক করব। আমার ওয়াইফও রাজি, আমার ওয়াইফও চাচ্ছে আমাকে একটা বিয়ে করাতে। তখন আমি বললাম যে আপনার ওয়াইফ কেন চাইবে যে আপনাকে বিয়ে করতে? কোনো ওয়াইফ তো হয় না, বাঙালি মেয়েরা তো এরকম হয় না। পর বলতেছে আমার তো এর আগেও একটা ওয়াইফ ছিল, তো ও চলে যাওয়ার পরে আমার ওয়াইফ অনেক কষ্ট পাইছে।
তো আমরা চাইছিলাম যে আমার ওয়াইফের সাথে আমরা তিনজন একসাথে থাকবো, একটা ভালো বন্ডিং হবে। আমরা আমাকে বাংলাদেশকে আর কি শিখাবো যে দুই সতীন মিলেও একসাথে ভালো থাকা যায়। তো তারপরে হচ্ছে আমি যখন আর কি আমাকে এই কথাগুলো বলে, ওই দিন রাতে আমরা সারা রাত কথা বলি ফোনে, টেক্সটে। তারপর হচ্ছে একটা গ্রুপ খোলা হয়, আমরা তিনজন ছিলাম সেই গ্রুপে। জি। তো কথা বলার সময় আর কি তখনও আমি ওদের সাথে কথা বলতেছি, আর আমি নিজের মধ্যে আর কি ভাবতেছি যে আসলে কি আমি ওকে বিয়ে করব, যে লাইফটাকে আসলে এখান থেকে আবার শুরু করব নাকি, মানে আমি বুঝতেছিলাম না। আমি তো কারো কাছে শেয়ার করতে পারতেছিলাম যে আমার মধ্যে এগুলো চলতেছে, আমি এদের সাথে কথা বলতেছি। তো তার পরের দিন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাই, সকাল 8টা থেকে হচ্ছে রাত 8টা পর্যন্ত অফিস। তো অফিসে যাওয়ার পর দুপুরবেলা যখন হচ্ছে লাঞ্চ টাইমটা আর কি দেয়, তখন আমি বের হয়ে দেখি কি আমার ফোনে আমার এক্স হাজবেন্ডের ওয়াইফ 12টা কল দিছে। তারপর আমি ফোনটা ব্যাক করি, পরে বলতেছে তোমার না আজকে আসার কথা আমাদের বাসায়, তুমি কোথায়? আসো আমরা একসাথে মানে সামনাসামনি কথা বলি, কি করা যায়। মানে ওই দিন আমি জানতাম না ভাইয়া যে আমার যে বিয়ে হবে, আমি জানতাম না ওই দিন। পরে না আমি না ভাবতেছিলাম যাবো কি যাব না, আবার ভাবলাম যে না একটু যাইয়া কথা বলি, যদি আমি কাজ করতে পারি, যে ফটোগ্রাফির কাজটা যদি শিখতে পারি তাহলে সেটাও হবে। পরে আমি ওই দিন গেছি, যাওয়ার পরে হচ্ছে আমি যখনই কাজের ব্যাপারে কথা বলি, ওরা ওই ঘুরায় ফেরায় না ওই বিয়ের দিকে এই কথাটা নিয়ে যায়। তা আমি ওদের বাসায় গেছি হচ্ছে বিকাল 5টা বাজে। কোথায় বাসা? সাভার। আমি মিরপুরে থাকি, মিরপুরেই জব করি। ওইখান থেকে আমি সাভার গেছি, রেডিও কলোনির ওইখানে। ওকে। তো এখানে যাওয়ার পরে 5টা বাজে বাসায় ঢুকি। তো আমাকে যাওয়ার পরে হচ্ছে আইসক্রিম, বিস্কিট এগুলো আর কি হাবিজাবি খেতে দেয়। ওই দিন ওদের বাসায় রান্না করা হয়নি, দুপুরে রান্না হয়নি, মানে ওদের কাছে কোনো টাকা নেই, রান্না করা হয়নি। তো এই ব্যাপারটা আমি জানতাম না, এগুলো এত পার্সোনাল লাইফে তার কথা হয়নি। তো আমাকে হচ্ছে এগুলো খেতে দেয়। তা আমি হচ্ছে আবার অল্প কিছুটা খাই, কারণ আমি তো অনেক টেনশনে যে আমি এত দূর আসছি, আমার আবার বাসায় ব্যাক করতে হবে। আমি হচ্ছে 500 টাকা দামের একটা জামা পরাছিলাম, মানে 3 পিস পরাছিলাম। আমার যদি ভাই ওইরকম ইন্টেনশন থাকতো যে আমি ওই দিনে ওদের বাসায় চলে যাব, অ্যাটলিস্ট আমি তো আমার ফোনের চার্জারটা নিতাম। আমার প্রয়োজনে একটা মানুষের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস থাকে না যেগুলো মানুষ সারাক্ষণ ক্যারি করে, কিচ্ছু নেই ভাইয়া। জাস্ট ওই একটা 3 পিস পরেছিলাম, আমার ফোনটা আমার কাছে ছিল, আর আমার এনআইডি কার্ড সবসময় আমার সাথে থাকে, যেহেতু আমি জব করি ওই ক্ষেত্রে লাগে। তো যাওয়ার পরে হচ্ছে ওরা ঘুরে ফিরে দেখতেছি কি কত ওইখানেই নিতেছে। তারপর রাত 8টা বাজে আমাকে বলে কি তুমি আমাদের সাথে থেকে যাও, তুমি যেও না। আমার দেখতেছি কি আমার এক্স হাজবেন্ডের থেকে আমার হচ্ছে এক্স হাজবেন্ডের বউ ও এফোর্ট দিচ্ছে বেশি আর কি, যে তুমি আমাদের সাথে থেকে যাও, আমাদের লাইফটা অনেক সুন্দর হবে। পরে না আমি বললাম যে এভাবে আমি থাকতে পারবো না আসলে, কারণ দেখা যায় কি এরকম হয় না, তুমি তো স্টিল এখন ওর ইয়াতে আসো। আমি চাচ্ছি না, আমি চাই যে আমি নিজের মতো করে কোনো কাজ করব। দ্যাটস ওয়াই কালকে আমাদের মধ্যে যাই কথা হয়েছে সেটা ওইখানেই সীমাবদ্ধ। মানুষের মধ্যে তো মানুষের কত ধরনের কথা হয়। তো তারপরে আমাকে ওরা যেতেই দিতেছে না, বলতেছে যে মানে লিটারালি আমাকে ধরতেছে আমার ওই এক্স হাজবেন্ডের সতীন, যে তুমি থাকো অনেক ভালো লাগবে, আমার হাত ধরে বসে আছে। তো দেখলাম কি যে রাতের 9টা বেজে গেছে। তা আমি যখন দরজা খুলতে গেছি, ওদের বাসার ওরা যে ফ্ল্যাটে থাকতো দরজা লক করা ভিতর থেকে। আমি বলি কি যে দরজা কেন লক করা? কয় তোমাকে যেতে দিব না। ওরা হাসতেছে ওরা দুজনেই, যে তোমাকে তো যেতে দিব না, তোমাকে রেখে দিব। তখন আমি চিন্তা করতেছি যে 9টা বেজে গেছে, এখন যদি আমি মিরপুর যাই, এখান থেকে মিরপুর যেতে আর না হলেও কম হলেও 1.5 ঘন্টা টাইম লাগবে। তো 9টা থেকে 10টা 11টা 12টা বেজে যাবে। তো তখন আর কি ভাবতেছি কি যে না আমি ওদেরকে একটু বুঝে যদি বলি তাহলে হয়তো ওরা আমাকে যেতে দিবে। তো ওই সময় থেকে না আমি ওদের অনেক সুন্দরভাবে বলতেছিলাম যে আমাকে যেতে দাও, আমি বাসায় চলে যাব, আমি বিয়ে করব না। ওরা আমাকে ছাড়তেছে না। লাস্টে যখন 12টা বাজে, 12টা না 11টা যখন বাজে, তখন আমাকে বলে কি তুমি এখন চাইলে যেতে পারো। তো তখন যদি আমি ওইখান থেকে যেতাম তো 2টা বাজবে রাত্রে, এসে থাকবো রাতে কই? 2টা বাজবে রাতে, গেট বন্ধ। তো গেট বন্ধ। আর আমরা হচ্ছে যে বাসায় থাকতাম 7 তলায় আমাদের বাসা। আমি যখন নিচ থেকে উপরে উঠবো মানুষ বলবে কি কোনো বেটার সাথে থেকে এসছি, বাজে কথা। নানান ধরনের কথা বলো। তখন আমি চিন্তা করতেছি কি যে হয়তো যদি বিয়ে হয়ে যায় তাহলে তো এটা ট্যাগ যে না বিয়ে হয়ে গেছে, পালায় গেছে, ভাইগা গেছে, বিয়ে হয়ে গেছে। তো তখন হচ্ছে আমি বলি যে চলো আমরা বিয়ে করি। তো তখন আবার দেখলাম কি বিয়ে করার জন্য ওদের কাছে টাকা নাই, মানে বিয়ে করাবে সেই টাকাটাও ওদের কাছে নাই, মানে কাজের যে একটা ফি সেটাও নাই। তারপর আমার হাতে একটা রিং ছিল, একটা স্বর্ণের একটা রিং ছিল। তো আমার ওই হাজবেন্ডের ওয়াইফ বলতেছে কি আসো এই রিংটা
আমরা হচ্ছে বন্ধক দিয়ে আসি। মানে ওদের এগুলো করতে করতে অভ্যস্ত ওরা, মানে এরকম করতে করতে। তারপর হচ্ছে আমাকে নিয়ে যায়, ওর একটা ড্রেস পরায়। আমি তো একটা 500 টাকা দামে জামা পরছি, ওই জামা পরে তো আর যাওয়া যায় না বাইরে। তো আমাকে হচ্ছে ওর একটা ড্রেস পরায়, তারপর হচ্ছে নিয়ে যায়। আমরা হচ্ছে আমার এই রিংটা বন্ধক রাখি 2500 টাকা দিয়ে। তো ওইখানে হচ্ছে কাজী অফিসে 1000 টাকা দেয়, আর 1500 টাকা দিয়ে ওরা রাতের বাজার করে। বললাম না যে ওরা না খেয়েছিল, ওই দিন ভাত রান্না করা ছিল না, বাজার করে মুরগি কিনে মানে চাল কিনে এগুলো কিনে। তো ওইখানে যাওয়ার পরে আমাদের মেইন সাক্ষী ছিল আমার এক্স হাজবেন্ডের ওয়াইফ, আর কোনো মানুষ ছিল না সাক্ষী। ওই বিয়েটা মূলত করায়। তা আমি তো চিন্তা করে নিয়েছি যে এখান থেকে এখন যেতে আমার বাসায় অনেকটা টাইম লাগবে, তো এখন বিয়ে করলে তো সবাই জানবে যে না বিয়ে করছি, অ্যাটলিস্ট খারাপ বদনামটা তো উঠবে না। কারণ এর আগেও আমার একটা বিয়ে হয়েছে, আর কত মানুষের জীবন মানুষ কত নিতে পারে। আমি নয়তো নিতে পারবো, কিন্তু বাবা মাও তো নিতে পারবেন। তো তারপরে হচ্ছে বিয়েটা করি। দেন ওই দিন রাতে আমার ফোন টোন একদম অফ করে রাখি। আব্বু তো ফোন দিতেছে, আম্মু ফোন দিতেছে, কোথায় আসোস? তো তখন আমি বলছি কি আমি চিটাগাং আছি, যে এখানে আমি জব নিছি, এখানে আমি জব করবো, এখানে আমি থাকবো, তোমরা আমাকে আর ফোন দিও না। আর ওরা তো ভিডিও মেকিং করে, তো আমাকে বলতেছে কি তুমি মাস্ক পরে আমাদের সাথে ভিডিও করবা, তাহলে হচ্ছে তোমাকে কেউ চিনবে না। তারপর আমি বলি কি যে আচ্ছা ঠিক আছে মাস্ক পরে ভিডিও করবো, বাট ভিডিওতে আমাকে যতটা কম দেখানো যায়। যখন ওদের সাথে না ভিডিও করে স্টার্ট করি, কারণ ওদের তো এটাই কাজ ওদের। আর আমার ওই এক্স হাজব্যান্ড কোনো কাজ করতো না, ও ফটোগ্রাফির কাজ করতো, কিন্তু ও তখন আর করতো না। ওই ওরা দুজন বাসায় থাকতো। আমার এক্স হাজব্যান্ডের হচ্ছে আগে একটা বিয়ে ছিল, 2 নম্বর বউ হচ্ছে 3 নম্বর বউ আরেকটা মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে ওই মেয়েটার মা অসুস্থ হয়ে যায়। ওই বিয়ের কথা শুনে ওই মেয়েটা 3 দিন না যেন 4 দিন ওদের সাথে ছিল। ওই মেয়েটা চলে যাওয়ার পরে আমি হচ্ছি 4 নম্বর বউ। আমি আসার পরেও আরও একটা মেয়েকে বিয়ে করছে আমার হাজবেন্ড, মানে ছেলের দায়িত্ব পালন করার জন্য। না আমার ঘরে হচ্ছে ছেলে, আমার বেবিটা হচ্ছে ছেলে বেবি। তো বলতেছে মানে তখন আর কি ওই মেয়েটাকে বিয়ে করে পোস্ট দিছে যে কারো বাবার দায়িত্ব নিলাম। তো তারপর ওই মেয়েটার বিয়ের দায়িত্ব নেওয়ার পরে মানে বিয়ে করছে, ছেলের দায়িত্ব নিছে। দেন কয়েকদিন পরে দেখলাম মেয়েটা চলে গেছে, মেয়েটার সাথে অনেক ঝামেলা। তা আমি তো তাদের লাইফে না এইসব ব্যাপার নিয়ে আমি আর কোনো কথাও বলিনি। তো আমার এই হাজবেন্ডের সাথে হচ্ছে এইভাবে আমার বিয়েটা হয় মূলত। বোন, তাহলে রিলেশনে ঢোকার পরের অবস্থাটা কেমন ছিল? পরে 1 মাস খুবই ভালো ছিল। তখন দেখতাম যে আমার হাজবেন্ড আমাকে অনেক প্যাম্পার করে। তারপর হচ্ছে হাজবেন্ডের যে সতীন, মানে হাজবেন্ডের যে বউ আমার যে সতীন ছিল, সেও প্যাম্পার করে আমাকে। দুজনকে আলাদা 2 রুমে থাকতে? না, দুজন আলাদা 2 রুমে থাকতাম না, আমরা 1 রুমেই ঘুমাইতাম। আমাকে যেদিন আর কি ফোনে আমার টেক্সট, আমি সব কিছু নিয়ে আসছি আজকে আমার ফোনে। আমাকে বলা হয়েছিল যে তুমি যদি আমাদের সাথে বিয়ে করো, মানে আমার একসাথে যদি আমাদের বিয়ে হয়, আমরা যদি থাকি একসাথে, তাহলে চাইলে তুমি তোমার মতো তোমার রুম আলাদা গুছিয়ে নিতে পারবা, আমি আমার মতো আলাদা রুমে থাকবো। সব কিছু এইভাবে বলছিল। কিন্তু বিয়ের পরে টোটালি সব চেঞ্জ। আমাদের ব্যক্তিগত মুহূর্ত হচ্ছে যখন আর কি মানে ব্যক্তিগত মুহূর্ত থাকতো, তখন হচ্ছে তার সাথে রুমে থাকতো। দেন আমরা রাতে ঘুমানোর টাইমটা আমরা একসাথেই ঘুমাইতাম সবসময়। মানে যখন যেই বউয়ের সাথে শুচ্ছে তখন সেই বউ শুধু থাকতেছে ঘরে? হ্যাঁ। আর ঘুমানোর সময় রাত্রে একসাথে ঘুমাইতাম। জামাই মাঝে শুইতো? হ্যাঁ। 2 পাশে 2 বউ, তো সিনেমার কাহিনী। আমি বলতাম যে একদিন আমার সাথে থাকবো, একদিন তোর সাথে। আমার হাজবেন্ড বলতো যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আর আমার হাজবেন্ড ওয়াইফ বলতো আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমাকে কেন আনছো? আমার প্রশ্নটাই তো ছিল এটা, যে আমাকে কেন আনছো। আমার প্রশ্ন কিন্তু আর উল্টো দিকে। যখন তুমি বিয়ে করছো বোন, তখন তোমার বয়স 23 বছর। হ্যাঁ। সেই বয়সে একটা মেয়ে একটা সতীনের ঘর কেমনে করে? তাও এইটা না যে তোমার প্রথম বিয়ে, এটা তোমার সেকেন্ড বিয়ে। সেকেন্ড বিয়েতে গিয়ে আমি দেখতাছি আর একটা বউ আছে, এবং সেই বউ থাকা অবস্থায় সেই বউয়ের সময়তে আমি বিয়ে করলাম। কোনো পাগল এ কাজ করবে? গাঁজা খাইলে ওই কাজ করবে না মানুষ। মেনু প্লেটটা খুব সুন্দরভাবে করে। মেনু প্লেট কই করলো? তুমি নিজে গেছো ইয়েতে সাভারে তার বাসায়, ওরা তোমার পিস্তল ধরে নাই, তারপরে গিয়ে তুমি এই বিয়েটা কেমনে করলে আমারে বুঝাও। তারপরে যে বললাম না যে অনেক ওরা বলছে ঠিক আছে, মানুষ তো বাইরে আত্মীয় স্বজন বাড়িতেও থাকে, আমি আজকে ফিরলাম না কালকে ফিরবো, আমি সকালে ফিরতে মানুষ কি বলবে বলে আমি বিয়ে করবো আরেকজনকে? তখন এত কিছু কাজ করে নাই যে আসলে আমি কাজ করে পরের দিন সকালে উঠে ডিভোর্স দিতা। তোমার যে মনে হয়েছে যে ভাই আমি ভুল করছি, সকালবেলা উঠে আমি ডিভোর্স দিলাম, ওরা আমাকে চাপ দিছে, পরে গেট কেস করে দিলাম।
তখন আমার বাবা মাও জানতো না যে আসলে আমি আমার বাবা মার কাছে কি বলবো, আমি কোথায় যাব। ঠিক আছে, আমি একজনের বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটছে, এর চেয়ে যারা বাচ্চা নিয়ে ফিরছো আজকে ডিভোর্স হয়ে, এটা তোমার জন্য ভালো হয়েছে? কখনোই ভালো হয়নি। আমার বাচ্চার লাইফটা হচ্ছে এখানে সাফার করতেছে। এবং সেটা তুমি নিজে ইচ্ছে করে করেছো? অবশ্যই, সেটা আমি নিজে ইচ্ছে করে করাইছি। হয়তো ওই দিন যদি আমি একটা ডিসিশন নিতাম হয়তো খারাপ কিছু হইতো, কিন্তু কি ডিসিশন নিতে কি খারাপ কিছু হইতো? আমরা বুঝাও যে ভাই আমি এই চেঞ্জ করলে এটা হইতো। আমার তো মনে হয় তুমি ভাইরাল হওয়ার জন্য নিজে কাজটা করছো, যে তুমি বাচ্চা নিছো ভাইরাল হওয়ার জন্য, তুমি আরেকটা বিয়েও করছো ভাইরাল হওয়ার জন্য। আমি যখন আমার বেবিটাকে নেই আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি আমার কোনো কিছু বেবিটাকে ইচ্ছা নিব। থাকতেছে না, তুমি যাইতেছো নিজের ইচ্ছায় না, বিয়ে করতেছো নিজের ইচ্ছায় না, থাকতেছো নিজের ইচ্ছায় না, বাচ্চা নিতেছো নিজের ইচ্ছায় মানে না। কি বলবো, ওই বাসায় থাকা অবস্থাতে ভাইয়া, ওই বাসায় আমি না, যারা হচ্ছে ওই বাসায় কাজ করতে যায়, তো এরকম একটা অবস্থা পরিস্থিতি হয়ে যায় মানুষের, তখন বাধ্য হয় মানুষ করতে। এইটা কেউ বিশ্বাস করবে না, সরি। বাচ্চাটা ভাইয়া কখনোই আমি আমার নিজের ইচ্ছেতে নেইনি। বুঝলাম যে পেটে এসে পড়ছে। যখন হচ্ছে আমার হাজবেন্ডের ওয়াইফ মিলে আমাকে বলতেছে যে একসাথে যদি আমরা প্রেগনেন্ট হই, আমার মেইন হচ্ছে আমি যে বাচ্চাটা যখন নেই, একটা কথার উপর ভিত্তি করে আমি আমার বাবুটাকে নিয়েছিলাম। কি কথার উপরে? যখন আর কি আমি দেখতেছি যে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ঠিক আছে, বন্ডিং ভালো, তো আমার হাজবেন্ডের ওয়াইফ আমাকে বলতেছে কি বাচ্চা হওয়ার পরে দেখবি হয়তো তোর প্রতি আরো ভালোবাসা বেশি হবে। কে বলতেছে? তো মানে আমার হাজবেন্ডের ওয়াইফ, মানে সতীন বলতেছে বাচ্চা হওয়ার পরে দেখবি যে হয়তো তোদের ভালোবাসা বাড়বে। তখন কি সতীন প্রেগন্যান্ট? তখন সতীন প্রেগনেন্ট। আপনিও তখন প্রেগন্যান্ট? হ্যাঁ, ওর 3 মাস পরে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়েছি। এবং তখন মনে হয়েছিল যে দুই বউ প্রেগনেন্ট, এটা নিয়ে আমরা ভিডিও করতে পারি, এটা নিয়েও বলছে আমার সতীন যে আমরা যদি দুই বউ একসাথে প্রেগনেন্ট হই, আমাদের এখন তো ভিউ নাই, এখন তো রিচ নাই, এখন তো আমাদের ডলার আসতেছে না, বাট তখন মানুষ ভিডিওটা অনেক দেখবে। ডলার বেসিক্যালি ভাইয়া এটাই হয়েছে। আমরা যখন প্রেগনেন্ট হয়েছি তখনই আমাদের পেজগুলো অনেক বেশি ভিউ হয়েছে, আমাদের ফলোয়ার এত পরিমাণে বাড়ছে, তখন আর্নিংও তখন অনেক বেশি ছিল। সে টাকা ভাগ কত পাইছেন আপনি? আমাকে কোনো টাকা দেয়নি। তাহলে রাগা গেল ভাই? টাকা ওরাই খরচ করতো ভাই, ওদের দুইজনের মধ্যে আছে না আলাদা ব্যক্তিগত কিছু বিষয় ছিল। যেমন মানে আমার কাছে এগুলো শেয়ার করতাম না, যে কত টাকা ফেসবুক থেকে ঢুকতেছে এগুলো আমি কখনোই জানতাম না, ওরা দুইজনই জানতো। কোন টাকাটা কোথায় খরচ করতেছে এগুলো আমি জানতাম না। তাহলে আপনি কিসের বউ এই বাসার? আমি এটাই তো বলতাম যে আমি কিসের বউ। আর এটা নিয়ে হচ্ছে 2 দিন পর পরই গ্যাঞ্জাম হইতো, আমার সাথে আমার হাজবেন্ড কথা বলতো না, আমি এক রুমে পড়ে থাকতাম, তারা এক রুমে থাকতো দুইজন। এরকম ঝামেলা করতে করতেই লাস্ট পর্যায়ে হচ্ছে আমি একদম ফুল ডিসিশন নিই যে আমি আমার বাচ্চা নিয়ে চলে যাব। বাচ্চা যদি না দেয় বাচ্চা রেখে চলে যাব। তারপর ওই দিন যে বাচ্চা নিয়ে হচ্ছে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমি ওদের বলছি যে আমার মনটা তো এখন খারাপ অনেক, যেহেতু এত ঝামেলা হয়েছে, আমি আমার বাসায় কয়দিন থাকি, তোরা ঘুরে আয়। আমাকে বলতেছে যে চল আমাদের সাথে কক্সবাজার চল, কিন্তু ভাই আমার মেন্টালি অবস্থা এত খারাপ যে আমি ওইখানে যাবো। আমি বলছি যে তোরা দুজন ঘুরে আয়। কক্সবাজার নিয়ে যেতে চাইছে কি আপনার হাজবেন্ডই? আমার হাজবেন্ডের ওয়াইফ। আপনি সতীন? আপনার সতীন আর আপনি কক্সবাজার যাবেন? মানে একসাথে আর কি, সবাই মিলে আর কি যাবো। আচ্ছা, হ্যাঁ। আমি বলছি কি আমার এখন যাওয়ার কোনো ওইরকম মেন্টালিটি নাই, তোরা ঘুরে আমার কোনো সমস্যা নেই, বাট আমি একটু আবার বাবার বাসায় যাই। আমি একটু বাবার বাসায় যেয়ে থেকে আসি, তারপর হচ্ছে তোরা আসলে আমাকে বলিস, আম্মুকে আমি বলবো যে আমাকে দিয়ে যেতে। ওকে। তারপর এই কথা বলার পরেও তারা হচ্ছে আমি বাসায় আসার পরে আমাকে কোনো রকমের ফোন বা টেক্সট কোনো কিছু দেয় নাই। ওই যে বললাম না, 3 দিন পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে তোমার বাসার অ্যাড্রেসটা দাও। তখন আমি বলছি কি যে আমার বাসার অ্যাড্রেস আমি কিভাবে দিব, তুমি তো জানো এর আগেও তো কয়েকবার আসছো। বলছে যে না, একদম লিখিত দাও, আমি ডিভোর্স পেপার পাঠাবো। ওকে। তখন আমার মাথায় রাখ যে আমি তো বললাম যে আমি যাব, তো এইখানে আবার ডিভোর্সের কথা আসলো কই থেকে? যেহেতু দিবে ঠিক আছে দিয়ে দেখ, কোনো সমস্যা নেই, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। তখন হচ্ছে আমি ওই যে দিয়ে দিই যে আমার বাসার অ্যাড্রেস এইটা। তো তখন হচ্ছে দেখলাম কয়েকদিন পরেই হচ্ছে পোস্ট অফিস থেকে ফোন দিচ্ছে যে আপনার মেয়ের নামে হচ্ছে ডিভোর্স পেপার আসছে। ওকে। আপনার কাবিন ছিল কত টাকা? কাবিন ছিল 50,000। ওকে। আমি একটা অদ্ভুত জিনিস মনে পড়লো, যখন আপনার দুই বউই ডিভোর্সি তখন আপনার হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছিল। উনি হচ্ছে সাভারে থাকতো, উনি বলতো আমার মনে পড়ছে না, আমি রিকল করতে পারছি। আমার কাছে জিনিসটা অনেক ঘৃণিত লাগছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন। আমার কাছে মনে হয়েছিল আমি ওনাকে ডাকি এবং জিজ্ঞেস করি যে বাজে সংস্কৃতিটা চালু হইতেছে, এটা খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ এটা। এবং খারাপ তো সে করেন, আপনি করছেন। সে অবশ্যই দায়ী, কিন্তু সেখানটা 100-র মধ্যে 90 ভাগ দায়ী আপনি। 90 ভাগ চোখে নিজে দেখছেন যে আমার সতীন আছে,
একসাথে যাচ্ছেন, একসাথে প্রেগনেন্ট হইতেছেন, জাস্ট ভাইরাল হওয়ার জন্য আপনারা জিনিসগুলো করতেছেন। ভাই আমি তখন চাইছি যে যতটা সম্ভব, নির্লজ্জতা এটা, সরি বাট দিস ইজ ইট। কিন্তু ভাই পারি নাই, ওইখানে থাকা অবস্থায় আমি পারি নাই ভাই। ওইখান থেকে আটকে রাখতো, আপনারা ঘর থেকে বেরোতে দিত না? হ্যাঁ বের হইতে দিত, বাট আমি তখন কোথায় যেতাম? আপনি চাকরি করতেন, আপনি নিজে আমাকে বলতেছেন যে আমি গার্মেন্টসে চাকরি করতে পারতাম, সো আপনি ইজিলি সেটা আবার এসে করতে পারতেন। যে সময়টা আমি বের হইতে চাইছি লাস্ট বার, তখন আমার এরকম অবস্থা হয়ে গেছে যে সবাই চিনে। হ্যাঁ তো সবাই চিনে। আমি একটা ভুল করছি, ভুল আমি করতেই পারি। থাকবো কোথায়, আমি কি করব? আমি তো বের হয়ে ভেবে পাবো না, আমার বাবা মার সাথে আমার কন্টাক্ট হয় না, কিচ্ছু না। এখন কি করতেছেন? একই তো, রিজিকের মালিক তো আল্লাহ পাক। ভাই তখন না, আমি আসলে আমার যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মাথায় একদমই কাজ করে না। আর তখন ওই সময়টা ভাবতাম যে এই প্রেগনেন্ট অবস্থা আমি বের হয়ে কোথায় যাব? আমি যখন 9 মাস, আমার যখন 8 মাস চলে, তখন আমার বাবা আমাকে কল দেয়। ওকে। এতদিন আমার বাবার সাথে কথা হইতো না। কেন কথা হইতো না? কথা বলতো না তারা, এই যে আমি যেভাবে চলে এসে বিয়ে করছি। কথা কি বলার কথা আসলে? আমার মেয়ে আরেকজন সতীন সহ বিয়ে করতেছে, একসাথে প্রেগনেন্ট হইতেছে, $2 ইনকাম করার জন্য নির্লজ্জতা করতেছে, আমি বাপ হিসেবে তাকে স্বীকৃতি দেব? তাহলে আপনার বাপের তো দোষ নেই। না, আমার বাবা মা কোনো দিক থেকেই দোষী না, কোনো দিক থেকেই দোষী না। আপনাকে কোনো মানে সাবস্টেন্স বা ড্রাগ খাওয়াইছিল বোন? না। সত্যি বলেন তো, নাহলে এই কাজ মানুষ কেমনে করে? তখন আমি বললাম না যে ভাই আমার প্রথম ডিভোর্স হওয়ার 4 মাস আর কি চলতেছে। জি। তো তখন আমি এত পরিমাণ মানে মেন্টালি প্রেসারে ছিলাম, একা ছিলেন, মানে ডিপ্রেশন মানুষ ছিলেন, টাকা নানান ছিল ধরনের না। কথা বলতো যে ডিভোর্স হয়ে গেছে, এই বয়সে ডিভোর্স হয়ে গেছে, কার কাছে দিয়ে দিবে সেই। কিন্তু বাবা মা বলতো না, কিন্তু যে আশেপাশের কত মানুষজন আছে না, তারা বলতো। জি। তো ওই ব্যাপারটা আমার কোনো ভালো ওরকম ফ্রেন্ড সার্কেলও ছিল না যে যার সাথে আমি হচ্ছে শেয়ার করতে পারেন। জি। তারপরেই মূলত আর কি যাওয়া। তো তখন আর কি বিয়ের পরে আস্তে আস্তে এই ব্যাপারটা আমি বুঝতে শুরু করি যে না, এই কাজটা করা আমার একদমই ঠিক হয় না। ওই দিন যদি আমি রাতেও বের হয়ে যেতাম, তাহলে আজকে একটা না একটা আমার দিক হইতো অ্যাটলিস্ট। আপনি যদি 12টা একটু বাড়াইতেন, বাসায় ফিরলে কি হইতো? গালি দিত, দুটা মানুষ খারাপ কথা কইতো। কিন্তু ভাই আমার তখন মাথায় একটা থিংকিং কাজ করছে কি, যে এত রাতে যখন আমি বাসা ঢুকবো, বাসার মানুষজন বলবে কি এত রাতে মেয়েটা কোথা থেকে আসছে। দ্যাটস ইট। এত রাত্রে মেয়েটা কই আসলো, কোত্থেকে আসলো, এই প্রশ্ন উত্তর দেবেন না বলে আপনি বিয়ে করে বাচ্চা নিয়ে ফেললেন। এটা সতীন আলা লোকের, বাহ, ফ্যান্টাস্টিক। বিয়ের পরেও ভাই আমি ওই বাসা থেকে কয়েকবার বের হইতে চাইছি, কিন্তু আমার হাজবেন্ড আর আমার সতীন পায়ে শিকল বলে রাখছিল, বের হইতে দেয়নি। মানে ইমোশনাল রুম আটকে দিয়েছিল। যেটা হয় যে তালা তো দিয়ে রাখে নাই, ফোন ছিল, 999 কল করতে পারতেন। আপনি বাড়াইতে চান? আসলে ঝামেলা করার ইচ্ছা ছিল না। আমি বাড়াইতে চাই, আমি ঘর থেকে বাড়াইতে চাই, আটকে রাখবে কে পৃথিবীর আছে? আপনার কাছে ফোন আছে? এগুলো তো ঢঙের কথা বললেন আপনি আমারে। ভাই তখন আমি এরকম মেন্টালিটিতে ছিলাম না। এইটা বলতে পারেন, এইটা আমি বললাম না যে আমি যখন আমার বিয়েটা হয় আমার মাথায় একটা জিনিসই কাজ করতেছিল যে মানুষ কি বলবে, মানুষ এত রাতে আমি কোথা থেকে ফিরছি, এটা মানি আমি। আর ওই সময় আমি ভাইয়া মানে এখন যেমন চঞ্চল, এরকমও ছিলাম না যে রাতে আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো। শক্তিশালী ছিলেন না মানসিকভাবে? আমার বললাম না, আমার কোনো এরকম ফ্রেন্ড ছিল না। মানুষের অনেক বন্ধু বান্ধব থাকে যে রাতে তোর বাসায় একটু থাকবো, আমার এরকম কেউ ছিল না। সাহসী হয় মানুষ অনেক, তখন এরকম ছিল না ভাইয়া যে আমি কোথায় থাকবো। মূলত এই ব্যাপারটার জন্যই লাস্টে বাচ্চাটা নেওয়ার সময় আমি ভাবছি কি যে হয়তো আল্লাহ এরপরে সবকিছু ঠিক করে দিবে, যে বাবুটা হইলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অবশ্যই ভালোবাসা বাড়ে। কি ঠিক করবে? কিন্তু না ভাই না, আমি আমার হাজবেন্ডের একটা কথায় বেশি কষ্ট পাইতাম। সেটা হচ্ছে আমি যখন ওকে বলতাম যে তুমি তো আমাকে ওয়াইফ হিসাবে যে যতটুকু আর কি একটা ওয়াইফকে ভালোবাসার কথা, সেটাও বাসো না। তুমি তো সারাদিনে একবার এসে আমার খোঁজ নিতে পারো। প্রেগনেন্ট অবস্থায় খোঁজ নিত না? না। আচ্ছা। খোঁজ নিতে পারো যে আমি খাইছি নাকি আমি ঘুমাইছি, আমার শরীর ঠিক আছে কিনা, প্রেগনেন্ট অবস্থা, প্রেগনেন্টের আগেও। তো তখন বলতে কি তুমি তো দায়িত্ব নিতে পারো না। তুমি হচ্ছে আমাদের এই পেজের জন্য একটা ব্লগ, ইউটিউবের জন্য একটা ব্লগ, প্রতিদিন 32টা করে রিলস, তুমি যদি এই দায়িত্বগুলো মেনটেন করতে পারো, তখন দেখবা যে তোমার জন্য আমার ভেতর থেকে কি ভালোবাসা আসে। আমি তখন ভাবলাম কি যে এটা বিবাহিত জীবন নাকি এটা দায়িত্ব, নাকি মানুষের ভালোবাসা তো মন থেকে আসার কথা। যে আমি রিলস বানাবো 32টা প্রতিদিন, একটা করে ইউটিউবের জন্য ব্লগ, একটা করে ফেসবুকের জন্য ব্লগ, এগুলা বানাইলে নাকি আমার প্রতি ভালোবাসা আসবে। তো যখন আমরা তো লাইফস্টাইল ব্লগ বানাইতাম, তো লাস্টে মূলত ঝগড়াগুলো লাগতো এই কারণে যে
যখন ভিডিওটা অন থাকতো তখন আমার এক্স হাজবেন্ড আমার পাশে এসে বসতো, আমাকে ধরতো। তখন আমি বলতাম কি যে এখন কেন আমাকে ধরতেছো, আমাদের রিয়েল লাইফ যেমন মানুষ এটাই দেখবে, আমি এত নাটক বা এগুলো আমি পারবো না দেখাই। তখন এই ব্যাপারগুলো নিয়ে অনেক ঝামেলা হইতো, আমি কেন ভিডিওর মধ্যে হাসি না, আমি তো ভাই মেন্টালি ঠিক নাই ওই বাসায় থাকা অবস্থায়, জি আমি কিভাবে ভিডিওতে আমি হাসবো, ফেক হাসি আমি কি আমার মধ্যে আসে না ভাইয়া। এটা নিয়ে বাসায় অনেক ঝগড়া হইতো আমার ওই সতীন, যে ওর হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে মন খারাপ থাকে, মানুষ এই জন্য অনেক কমেন্ট করে যে আপনার ছোট বোর কেন মন খারাপ থাকে, ভিডিওর সময় কেন হাসোস না। আমি বলছি আমার মধ্যে থেকে হাসি আসে না। আমি কোনো একটা পোস্ট দিলেও এটা নিয়েও সমস্যা শুরু হইতো, যে আমার মন খারাপ একটা স্যাড পোস্ট আমি দিলে আমাকে ডাকাইতো যে এই পোস্টটা কেন দিলি, বুঝাইতে চাস যে তুই এখানে খারাপ আছোস, এগুলা। বোন, আপনি বিপদে তো পড়লেন, বিয়ে করলেন, কিন্তু ফার্স্ট অনুধাবন করলেন কখন যে আমি ভুল করছি, ঠিক করতেছি না কাজটা? ফার্স্ট আমি বুঝি তখন আমার হচ্ছে প্রেগনেন্সির 5 মাস চলতেছে। ততদিন পর্যন্ত কোনো অ্যাকশন হয় নাই? অ্যাকশন হয়েছে বলতে কি, আমি ভাবছি কি যে মেয়ে মানুষ তো কত কিছু সহ্য করে, আর তার মধ্যে না আমার আম্মুর সাথে, আমার বললাম না আমার আব্বুর সাথে কথা হতো না, বাট আমার আম্মুর সাথে মাসে 1 দিন বা 2 দিন কথা হইতো। তখন আমার আম্মু বলতো কি যে দ্বিতীয় বিয়ে কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু পাগলামি করলে হবে না, তো এখন এই বাসায় থাকতে হবে, মইরা গেলে এই বাসা থেকেই যাতে সাদা কাপড় পরে বের হস। তো ওই জন্য আর কি ভাবতাম কি, আমার আম্মু বলতো কি মেয়ে মানুষ কিন্তু সহ্য করলে অনেক কিছুই পরে পায়, যে তুই যদি এখানে সহ্য করে ধৈর্য ধরে যদি থাকস দেখবি জীবন সুন্দরই হবে, ভালোই হবে। তো ওই কথার উপর ভিত্তি করে আমি চাইতাম যে যতটা চুপ থাকা যায়, যতটা থাকা যায়, কারণ ওই বাসায় থাকতে এরকম অনেক সিন ক্রিয়েট হইতো, বাট আমি কথা বলতাম না। 5ম মাস প্রেগন্যান্সি, তখন আপনার কাছে মনে হলো যে কাজটা ঠিক হয়নি? কাজটা ঠিক হয়নি। আর আরেকটা কথার জন্য তখন আমার 5 মাস না, তখন 6 মাস বা 8 মাস আর কি চলে, তখন হচ্ছে আমার সতীনের বেবি হয়ে গেছে, তখন আমি প্রেগনেন্ট, তখন তো আমার সময় হয়নি ডেলিভারির সময়। তখন আমাকে একদিন ওদের সাথে ঝগড়া হয়েছে, মানে আমার হাজবেন্ডের সাথে আমার সতীনের সাথে ঝগড়া হয়েছে। তো তখন আমাকে আলাদা করে বলতেছে, মানে অনেক কথাই হয়েছে, তার মাঝখানে আর কি এই কথাটা বলছে যে তোদের যখন বিয়ে হয়েছে আমি না তখন রাজি ছিলাম না। আমি বলছি যে তো রাজি ছিলি না, তুই যে আমাকে এত এত মেসেজ পাঠাইলি, আমার কাছে তো সবই আছে, ও মাই গড, তাহলে কেন আমাকে তোদের মাঝখানে আনলি, আমি কখনো এরকম থাকতে চাইনি। তখন আমাকে বলতেছে কি যে ওর চাপে পড়ে ও হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করতো সবসময়, কিসে ব্ল্যাকমেল করতে? যে আমাকে যদি বিয়ে না করাও তাহলে হচ্ছে আমি মরে যাব, গলা ও ভাই এরকমই। এই ওয়েট, এ কি চকলেট নাকি মামা বাড়ির আবদার? আমি বউয়ের কাছে বলতেছি বউ আমার আরেকটা বিয়ে না দিলে আমি মরে যাব, এগুলো বলতো নাকি, এগুলো বিশ্বাস করবে না? রাজি হয়ে গেছে, ও রাজি হয়ে নাকি ও আমাকে এভাবে ম্যানিপুলেট করছে। পাগল নাকি? আমার তখন বউয়ের আমি কাছে আমি realize করলাম বললাম কি? বউ আমাকে আরেকটা বিয়ে দাও নাহলে আমি মরে যাব, মানে কি? তখন আমাকে বলতেছি কি যে তোরা যখন রুমে যাস আমার অনেক কষ্ট লাগে, আমার অনেক খারাপ লাগে এগুলো আর কি বলতে। আমারে মাইরা ফেলাও তুমি, আমি সরি, আমি এইভাবে করে হাসলাম, আমি ক্ষমা চাই তোমার কাছে বোন, তোমার অনুভূতিটা অনেক কষ্টের, কিন্তু মানে হাও, কেমনে এটা তোমার কাছে স্বাভাবিক লাগে এই কথাগুলা? ওই দিন থেকে মনে হয়েছে কি যে আমি কেন বাচ্চাটা নিলাম, তখন মনে হয়েছে। কিন্তু তখন তো ভাইয়া প্রেগনেন্ট, বাচ্চা পেটে, কই যাব কি করব, আমার ফ্যামিলির অবস্থা ওইরকম ভালো না যে ফ্যামিলির কাছে এখন গেলে আমাকে আমার বাচ্চা সহ করতে পারবে। আমি যখন এই বাসা থেকে আসি, যখন আমার ডিভোর্স হয়েছে, তখন আমার চিন্তা ভাবনা ছিল না যে আমি এই যে অনলাইনে ভিডিও করব বা কিছু, এগুলা আমি এগুলা পারতাম না ভাইয়া, যে অনলাইনে ভিডিও করে আপলোড দিতে হয়, কিভাবে আপলোড দিলে সেটা হচ্ছে ভাইরাল হয় বা রিচ হয়, পেজ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো এই সবকিছুই আমার ডিভোর্সের পরে আমি হচ্ছে মানুষের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে, অনেক মানুষ আমাকে হেল্প করছে মাশাআল্লাহ, তো তাদের কাছ থেকে মূলত শেখা। তো ওই বাসায় যখন আমি একটা ফোন ইউজ করতাম, জি, তো ফোনে আমার অনেক কিছু ছিল, জি, যে ওই প্রুফ যেগুলো আর কি, ওরা আমার সাথে কি করতো না করতো। লাস্ট যেদিন আসি ভাইয়া ওই বাসা থেকে, আমি যেদিন আসি আমার বাসায়, সেই দিন আমার সতীন আমাকে মারছে, আমাকে চুল ধরে আমাকে হচ্ছে দেয়ালের সাথে বাড়ি মারছে। বাসায় 10-12 জন দাঁড়ানো, কেউ আমাকে ধরে নাই।
আমি যদি ভাই একটা কথা মিথ্যা বলে থাকি, ওদের বাসায় সিসি ক্যামেরা ছিল সব জায়গায়, ওদেরকে আমি বলবো যে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখাইতে, বলে কি আমি বলে এইগুলো মিথ্যা বলতেছি। কেন মারছিল? মারছে ওই যে ওই দিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ওরা আলাদা ঘুমাইছে, আমি আমার বাচ্চার সাথে আলাদা ঘুমাইছি। ঘুম থেকে উঠে বলতেছে কি, মানে আমাকে ইঙ্গিত করে বলতেছে যে নবাবজাদির মেয়েকে বলো আসতে, আমরা রুম আলাদা করব। মানে কয়েকদিন ধরে আমি আমার বেবির সাথে আলাদা ঘুমাই, আর ওরা দুজন আলাদা ঘুমায়, ওদের বাচ্চা আরেক জায়গায় ঘুমায়। আমাদের বেবি হওয়ার পরে আমরা তিনজন একসাথেই মানে থাকা স্টার্ট করছি। বাচ্চারা হচ্ছে কাজের লোকেদের কাছে থাকে। ওয়েট, মানে হচ্ছে আপনাদের দুইটা বাচ্চা কাজের লোকেদের কাছে থাকে, আর আমার তো ভাই প্রথম বেবি, আমি আমার বাচ্চার কাছে থাকতে পারি না। তো দেখা যায় কি আমার বাচ্চাটা যে রুমে থাকে ওই রুমে আমি থাকতাম। তো এই জন্য বলতে কি যে সারাদিনই হচ্ছে স্বামীরাই অন্য রুমে যেয়ে পড়ে থাকে। তা আমি বলতাম কি আমার তো প্রথম বাচ্চা, আমি তো পারি না। দুধের বাচ্চাকে অন্য রুমে রেখে দুই বউ দুই পাশে নিয়ে জামাই মাঝখানে ঘুমাবে। তো আমি যখন হচ্ছে আমার বাচ্চার সাথে আলাদা ঘুমাইছি, তো আমার সতীনের যে মেয়ে সে হচ্ছে কাজের লোকের কাছে অন্য রুমে ছিল, আর আমার ওই হাজবেন্ড আর হাজবেন্ডের ওয়াইফ আলাদা রুমে ঘুমাইছে। তো ঘুম থেকে ওঠার পরে বলতেছি কি নবাবজাদির মেয়েরে ডাকো, আমরা রুম আলাদা করবো, এইভাবে আলাদা ঘুমানোর কোনো প্রয়োজন নাই, রুম আলাদা করব। তা আমি দেখতেছি কি ওর কথাবার্তার ধরন ভালো না, তো এই জন্য আমি আবার আমার হাজবেন্ডকে ডাক দিছি যে একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। পরে ডাক দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি যে কিভাবে কি, যে রুম আলাদা করবে, এতদিন তো আমি অনেক বলতাম কিন্তু আলাদা করে নেই কখনো, তাহলে কিভাবে কি, তুমি কি আমার সাথে একদিন থাকবা আর একদিন কি ওর সাথে থাকবে এইভাবে, নাকি হচ্ছে রুমই আলাদা করবে? আমার হাজবেন্ড আমাকে বলে কি যে আমাকে কেন জিজ্ঞেস করতেছো, আমি তো জানি না। আমি বলতেছি তুমি জানো না কেন, তোমরা তো রাতে একসাথেই ঘুমাইলা, তোমাদের মধ্যে ডিসকাস হয়েছে অবশ্যই। বলতেছে আমাকে এইসব প্রেশার দিবা না, আমি এইসব মেন্টালি প্রেশার নিতে পারি না। হ্যাঁ, মানে আমি কিছু বললেই ভাই মেন্টালি প্রেশার হয়ে যায় সেটা। আমি যদি আমার হাজবেন্ডকে বলতাম যে আমাকে একটু হাগ করো, আমাকে তো মেন্টালি প্রেশার দিবা না, তোমার প্রতি আমার ফিলিংস আসে না, ভালোবাসা আসে না। স্বামী স্ত্রীকে হাগ করবে এটা মেন্টালি প্রেশার দিতেছেন? হ্যাঁ। তো যখন এগুলো হচ্ছে ও বলতেছে কথা শুনতে শুনতে, তখন আমার সতীন দৌড়ে হচ্ছে রুমে আসছে। রুমের দরজা খোলাই ছিল, আমরা খাটের উপরে বসে কথা বলতেছিলাম। তো আমাকে বলতেছে, মানে গ্লাসে বাড়ি দিয়ে হাতের এখানে 21টা শিলি পড়ছে। কেন? ওই যে সবসময় এরকমই বাসার মধ্যে ভাঙচুর করে, গ্লাস ভাঙে, গলার মধ্যে ধরে, মানে এগুলোই করতো। মানে ঝামেলা, ওর সাথেও ঝামেলা হলে এগুলো করতো, আমার সাথে। ওনার ওয়াইফের একটা ইন্টারভিউ দেখলাম বোধহয়, যে ওনার ওয়াইফ বলতেছে যে তার হাজবেন্ডকে মানসিক চিকিৎসা করানো হচ্ছে বেশি বিয়ে করা রোগের কারণে। হ্যাঁ, আমি ওই বাসায় থাকতে তার মানসিক কোনো প্রবলেম আমি দেখি নাই। মানুষের মনের সমস্যা থাকে না, যে আমার মন, মানুষের মন পাগল যেটা থাকে না সেইটা। আমি উপরে তো আল্লাহ আছে, আমি ওই বাসায় থাকতে দেখি নাই মানে কোনো মাসে সেশন নিতে। জাস্ট একবার জাস্ট হচ্ছে ডাক্তার দেখাইছে মেন্টাল আর কি এটার জন্য। কিন্তু সবসময় ওরা বলে যে হাজব্যান্ডকে নাকি প্রতি মাসে সেশনে আর কি দেখায়, প্রতি মাসে নাকি 3টা করে সেশন। এগুলো আমি কখনো দেখিনি ওই বাসায় থাকতে। মানে কিসের জন্য সেশন আপনাকে বলতো বা আপনি জানতেন? আমি জানতাম যে ওই বাসায় ওর নাকি হচ্ছে মাথা গরম, তারপর হচ্ছে ওর মাথা, ও নাকি ভুলে যায়, সব কিছু নাকি ভুলে যায়, এই জন্য হচ্ছে নাকি ডক্টর দেখাইতো। আচ্ছা, আমি জানি না বোন আপনার কি বলার আছে, তবে আপনি লাস্টলি আপনার জীবন থেকে যদি মানুষ শিখে কি শিখতে পারে বলুন, আমরা শেষ করব। জীবন থেকে শেখার একটাই, যে সতীন দেখে আসলে কখনো কোথাও যাওয়া উচিত না। আর সতীন যে ব্যাপারটা, মানুষ যত ভালোভাবে প্রেজেন্ট করুক যে আমার সতীন ভালো, আমার সতীন অনেক ইয়া, আসলে এটা হচ্ছে ফেক সম্পর্ক, একদমই ফেক। এবং বোন তোমাদের এই অদ্ভুত সম্পর্ক বাংলাদেশে খুব বাজে রকম নেতিবাচক প্রভাব ফেলছে। ইভেন আমি আসার পরে যে মেয়েটাকে বিয়ে করলো আমার হাজবেন্ড, তার লাইফটাও ডিস্ট্রয় করে দিল। মানে তাকে এটার প্রলোভন দেখাইছে যে তোমার বাচ্চার দায়িত্ব আমি নিব। বাচ্চাটা হচ্ছে 5 বছর কি 6 বছর এরকম। বোন বিশ্বাস করো যে আমি ততক্ষণ কথা বললাম, আমার প্রতিটা মোমেন্টে মনে হয়েছে আমি যদি তোমার আপন বড় ভাই হইতাম আমি তোমারে মারতাম, প্রত্যেকটা লাইনে মারতাম আমি যদি তোমার আপন বড় ভাই। আমার বাবা মা যে এখনো আমাকে আশ্রয় দিছে,
এখনো যে আমার সাথে ভালো বিহেভিয়ার গুলো করে, ঠিক করো নাই। এখনো যে আমাকে এতটা প্রায়োরিটি দেয়, আসলে আমি এটার প্রাপ্য না। ঠিক করো নাই। একটা লেভেল থাকে মানুষের অপরাধের, ভুলের, প্রায়শ্চিত্তে। তুমি কি করছো? ও মাই গড, ও মাই গড। আমি দোয়া করি বোন আল্লাহর কাছে যে আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। তোমার সন্তানকে দেখতে হবে, সো তোমার আল্লাহ সব দিক ভাই থেকে মাফ এখন আমি করে সব রিজিক দিক বৃদ্ধি থেকে করুক। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চার কোনো ভরণ পোষণ বা আমার কাবিনের ওকে তো টাকা তুমি কেসও করো নাই। করছিলাম, বাট এটা ওরা অনেক ঘুরায়, তো আমার কাছে এটা ঘুরায়, আবার এগুলা নিয়ে হচ্ছে অনেক লাইভ করে, অনেক ধরনের কথা বলে তারা দুইজন লাইভে এসে। তো আমার কাছে মনে হয়েছে কি যে আমি এই ব্যাপারটা যেহেতু নাই, তো এইটাও বাদ দিয়ে দিই, ছেড়ে দিই। তো আমি আমার বাচ্চার কোনো খরচ বা কোনো কিছুই নেই না, কিন্তু আমার দিক থেকে হচ্ছে আমার বাচ্চার সাথে যখন কথা বলবে কথা বলুক, আমার কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু তারা কথাও বলে না, আমার হাজবেন্ড কথাও বলে না, ফোনও দেয় না, মানে সব দিক থেকে। আল্লাহ ভালো রাখুক, প্রত্যেককে ভালো রাখুক। তো তো এখন আমি তাদের নিয়ে ভাইয়া কোনো কথা বলি না, কোনো কিছুই না, কিন্তু এই কিছুদিন পর পরই আমাকে তারা হচ্ছে খোঁচাবে। আপনি তো কন্টেন্ট একটা, আপনি তো মানুষ না তাদের জন্য বা যে আমাকে কারোর হচ্ছে জন্য। খোঁচাবে। এই যে আমি আপনাকে যে বললাম যে আমি জি। আমার ফেসবুকে অ্যানাউন্স করছি যে আমার 8 তারিখে বিয়েতে, এটা নিয়ে তো তাদের কোনো কথা বলা উচিত না, রাইট। সেখানেও আমাকে খোঁচাচ্ছে প্রতিনিয়ত। আপনার বর্তমান হাজবেন্ড তো জানেন, বা উড বি হাজবেন্ড যার সাথে বিয়ে হতে যাচ্ছেন, তিনি তো পুরোটাই জানেন। ভাইয়া বিয়ে করি আর না করি সেটা পরের সাবজেক্ট, বাট Okay. আমি একটা ভিডিও করলে বা আমার টপিক নিয়ে কেন কথা বলতে হবে তাদের? অন্য মানুষ কথা বললেও সেটা মানানো যায় যে তারা বলুক, বাট তারা তো আমার এক্স। এই জায়গাটা আমার উল্টা লাগে যে হইতেই পারে যে আপনি তাদেরকে নাই চিনলেন, তার একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদের রাইটস দেখাচ্ছে, বানানোর অধিকার আছে। ভাইয়া মানুষ কথা বলে, বাট ট্রোল করে কিন্তু কেউ কিছু বলে না, যে গায়ের রং কালো। আপনার গায়ের রং নিয়েও কথা বলে। হ্যাঁ, গায়ের রং কালি, মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে কালি কালি বলে আর কি বলে, যাতে মানুষ আর কি বুঝতে পারে, সেটা আমাকেই বলা হয়েছে।